খবর শুনছেন জঙ্গিপুর বার্তা নিউজ চ্যানেল থেকে। প্রতিদিন নতুন নতুন নিউজ পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। গুরুত্বপূর্ণ 15টি তাজা খবর, শুরুতেই হেডলাইন্স। লোকসভার শেষ দিনে হঠাৎ কেন উদ্ধার স্পিকারের বিদায়ী ভাষণ? মোদী রাহুলের উপস্থিতিতে বড় নাটক। এবার নেতাজির মূর্তি ভাঙা হলো, খাস কলকাতার বুকে। অপমান অসম্মানের মধ্যেই বড় ঘটনা। কে চটিচাটা আর কে বুটচাটা? ভরা এজলাসে কল্যাণের সঙ্গে তীব্র বাদানুবাদ রাজ্যের এজির সামাল দিলেন প্রধান বিচারপতি। সংসদে এখনো ঝুলে এনসিপিআই এর 20 সাংসদের ভাগ্য। আদালতে যাওয়ার তোড়জোড় কালীঘাট টিএমসির। কলকাতায় নয়, প্রথম মুখ্যমন্ত্রী হিসেবে স্বাধীনতা দিবসে বাংলার এই গ্রামে তেরঙ্গা ওড়াবেন শুভেন্দু। মোসাদের শক্তিতে পরাস্ত ইরান। কিভাবে ট্রাম্পের উপর হামলা বানচাল বন্ধু ইসরায়েলের? মসজিদ থেকে মাইক খোলার মামলায় করা অবস্থান হাইকোর্টের। বর্তমান বাংলা। 2020 সালের হামলার জের এবার অভিষেক বন্দ্যোপাধ্যায় সহ 79 জনের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ দায়ের। নাইট ডিউটিতে এসেই রহস্য মৃত্যু। এনআরএস এর শৌচাগার থেকে নার্সের দেহ উদ্ধারে চাঞ্চল্য। ঝাড়খণ্ডে প্রশ্নফাঁস বিরোধী আন্দোলনে অশান্তির ঘটনায় এফআইআর। পুলিশের নিশানায় 300 জন অজ্ঞাত পরিচয়। রাষ্ট্রপতি পদে মির্জা ফখরুল, হঠাৎ পাল্টা চাল জামাত এনসিপি জোটের। বাড়িতে পুলিশের হানা, জিজ্ঞাসাবাদের নামে পরিবারকে হেনস্থা, বিজেপিকে তোপ সিজেপি মুখপাত্র সৌরভের। উল্টো ঝুলিয়ে দেওয়ার হুমকি, সভা বাতিল হতেই বিজেপিকে সরাসরি চরম হুঙ্কার অভিজিৎ দীপকের। মহিলাদের অ্যাকাউন্টে ঢুকবে সোজা 4,500 টাকা। বাংলার এই সরকারি প্রকল্পে বিরাট ধামাকা। মহিলাদের অ্যাকাউন্টে ঢুকবে সোজা 4,500 টাকা। বাংলার এই সরকারি প্রকল্পে বিরাট ধামাকা। মহিলাদের আর্থিকভাবে স্বাবলম্বী করে তুলতে অন্নপূর্ণা যোজনা মাধ্যমে বড় ঘোষণা করা হয়েছে। এই প্রকল্পের আওতায় রাজ্যের যোগ্য মহিলারা প্রতি মাসে 3,000 টাকা করে আর্থিক সহায়তা পাচ্ছেন। তবে এর পাশাপাশি নির্দিষ্ট কিছু ক্ষেত্রে বিশেষ ছাড় ও নিয়মের জেরে নির্দিষ্ট শ্রেণীর মহিলারা অন্য ভাতার সঙ্গে এই টাকা মিলিয়ে প্রতি মাসে মোট 4,500 টাকা পর্যন্ত পাওয়ার সুযোগ পাচ্ছেন। বুধবার নবান্নে এক গুরুত্বপূর্ণ সাংবাদিক বৈঠকে এই প্রকল্পের সুবিধা পাওয়ার সুনির্দিষ্ট নিয়ম, যোগ্যতার মাপকাঠি এবং কাদের ব্যাংক অ্যাকাউন্টে সরাসরি এই টাকা জমা হবে তার বিস্তারিত রূপরেখা স্পষ্ট করা হয়েছে। আগামী 17 তারিখ থেকেই যোগ্য উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা পাঠানোর প্রক্রিয়া শুরু হবে বলে জানানো হয়েছে। সরকারের নতুন নির্দেশিকা অনুযায়ী 25 থেকে 60 বছর বয়সী যে সমস্ত মহিলারা ইতিমধ্যে অন্য কোনো সরকারি সূত্র থেকে 3,000 টাকার কম ভাতা পাচ্ছেন, যেমন 1,500 টাকার বিধবা ভাতা, তারা মূলত অন্নপূর্ণা যোজনার 3,000 টাকার সুবিধা পাবেন। তবে এই নিয়মের ক্ষেত্রে বিশেষ দুটি ক্ষেত্রে বড় ছাড় দেওয়া হয়েছে। প্রথমত, যে সকল মহিলা দিব্যাঙ্গ ভাতা পান তারা অন্নপূর্ণা যোজনার 3,000 টাকার পাশাপাশি ওই দিব্যাঙ্গ ভাতার 1,500 টাকাও একসঙ্গে হাতে পাবেন। অর্থাৎ এই বিশেষ শ্রেণীর মহিলারা দুই সুবিধা মিলিয়ে প্রতি মাসে মোট 4,500 টাকা করে সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে পাবেন। দ্বিতীয়ত, পিএম কিষাণ নিধি যোজনার ক্ষেত্রে কৃষকদের পরিবারের যোগ্য সদস্যরাও অন্নপূর্ণা যোজনার 3,000 টাকা পাওয়ার জন্য বিবেচিত হবেন। সরকারি নিয়ম মেনেই পশ্চিমবঙ্গের 25 থেকে 60 বছর বয়সী মহিলারা এই জনকল্যাণমূলক প্রকল্পের জন্য নিজেদের নাম নথিভুক্ত করতে পারেন। আবেদনকারীকে নির্দিষ্ট কিছু যোগ্যতার মাপকাঠি, সঠিক নথিপত্র এবং অন্যান্য শর্ত কঠোরভাবে পূরণ করতে হবে। প্রশাসনের পক্ষ থেকে পুঙ্খানুপুঙ্খ যাচাই পর্ব সম্পন্ন হওয়ার পরেই যোগ্য আবেদনকারীদের ব্যাংকে অ্যাকাউন্ট এন্টে ডিরেক্ট বেনিফিট ট্রান্সফার বা ডিবিটি এর মাধ্যমে সরাসরি টাকা পৌঁছে যায়। অন্নপূর্ণা যোজনার নিয়মানুযায়ী মাসে 3,000 টাকা পাওয়ার অর্থ হল বছর প্রতি মোট 36,000 টাকা সরাসরি আর্থিক সহায়তা পাওয়ার সুবর্ণ সুযোগ। যারা এখনো এই প্রকল্পের আওতায় আসেননি তাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ তথ্য হলো অন্নপূর্ণা যোজনায় নতুন করে আবেদন করার শেষ তারিখ আগামী 30 আগস্ট 2026 পর্যন্ত নির্ধারিত রয়েছে। তাই নির্দিষ্ট সময়ের মধ্যেই যোগ্য মহিলাদের অনলাইন বা অফলাইনের নির্ধারিত পন্থায় আবেদনপত্র জমা দিতে হবে। তবে মনে রাখা প্রয়োজন, শুধুমাত্র আবেদন করলেই স্বয়ংক্রিয়ভাবে 4,500 টাকা নিশ্চিত হয়ে যায় না। এর জন্য প্রথমে অন্নপূর্ণা যোজনার সুনির্দিষ্ট শর্ত পূরণ করে প্রকল্পের অনুমোদন পেতে হবে এবং একই সঙ্গে 1,500 টাকার দিব্যাঙ্গ ভাতা পাওয়ার মতো সমস্ত আইনি ও প্রশাসনিক যোগ্যতাও থাকতে হবে। ক্ষুদ্র এই নিয়মগুলি মেনে সঠিক উপায়ে আবেদন করলেই রাজ্যের হাজার হাজার মহিলা এই মোটা অঙ্কের সরকারি অনুদানের সুবিধা ভোগ করতে পারবেন। নেতাজি সুভাষচন্দ্র বসুকে নেতাজি সুভাষচন্দ্র বোস নিয়ে অনন্ত মহারাজের অনন্ত মহারাজ বিতর্কিত মন্তব্যের জেরে তার বঙ্গবিভূষণ ব্যঙ্গবিভূষণ সম্মান প্রত্যাহার করল রাজ্য সরকার। বৃহস্পতিবার তথ্য ও সংস্কৃতি দপ্তরের তরফে সরকারি বিজ্ঞপ্তি প্রকাশ করে এই সিদ্ধান্ত জানানো হয়েছে। ফলে সম্মান পাওয়ার কয়েক মাসের মধ্যেই তা হারালেন রাজ্যসভার বিজেপি সাংসদ অনন্ত মহারাজ। 2026 সালের বিধানসভা নির্বাচনকে সামনে রেখে দেশপ্রিয় পার্কের অমর 21 উদ্যানে আয়োজিত ভাষা দিবসের অনুষ্ঠানে তৎকালীন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত থেকে বঙ্গবিভূষণ গ্রহণ করেছিলেন অনন্ত মহারাজ অনন্ত মহারাজ। সম্প্রতি স্বাধীনতার ইতিহাস এবং নেতাজির ভূমিকা নিয়ে তার একাধিক মন্তব্য ঘিরে বিতর্কের সূত্রপাত। স্বাধীনতা আন্দোলন প্রসঙ্গে তার বক্তব্য, শুধু মহাত্মা গান্ধী, জওহরলাল নেহরু বা কংগ্রেসের আন্দোলনের ফলেই ভারত স্বাধীন হয়েছে, এই ধারণা সঠিক নয়। এনআরএসে কর্মরত নার্সের রহস্য মৃত্যু, পরিবারের দাবিতে কলকাতা মেডিকেলে ময়নাতদন্ত, 7 দিনের রিপোর্ট কমিটির।
নেতাজি এবং আজাদ হিন্দ ফৌজ নিয়েও একাধিক দাবি করেন অনন্ত মহারাজ। তার কথায় কোচবিহারের মহারাজা যুদ্ধ করে হিটলার এবং আজাদ হিন্দ ফৌজকে পরাজিত করেছিলেন। জার্মানির হাতে বন্দী ব্রিটিশ ভারতীয় সেনাদের নেতাজির হাতে তুলে দেওয়া হয়েছিল এবং তাদের নিয়েই আজাদ হিন্দ ফৌজ তৈরি হয়েছিল বলেও দাবি করেন তিনি। নেতাজি প্রসঙ্গে তার আরও মন্তব্য, নেতাজি সেই সুযোগের অপব্যবহার করেছিলেন। দেশভাগ নিয়ে তার দাবি, কোচবিহারের মহারাজাকে যদি স্বাধীন ভারতের সম্রাট করা হতো তবে দেশভাগ হতো না, ভারত ও পাকিস্তান এক থাকত। অনন্ত মহারাজ এই বক্তব্য প্রকাশ্যে আসার পর রাজনৈতিক মহলে তীব্র প্রতিক্রিয়া তৈরি হয়। বিজেপির অন্দরেও অস্বস্তি দেখা দেয়। বুধবার নবান্ন থেকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী নেতাজিকে অসম্মান করার অভিযোগে করা পদক্ষেপের বার্তা দেন। তিনি স্পষ্ট করে জানান, আইন সবার জন্য সমান এবং কেউ আইনের ঊর্ধ্বে নন। তারপরের দিনই অনন্ত মহারাজের বঙ্গবিভূষণ প্রত্যাহারের সরকারি সিদ্ধান্ত সামনে এল। বাড়িতে পুলিশের হানা, জিজ্ঞাসাবাদের নামে পরিবারকে হেনস্থা, বিজেপিকে তোপ সিজেপি মুখপাত্র সৌরভের। পন্ডিচেরি পুলিশ তার বাড়িতে গিয়েছিল, জিজ্ঞাসাবাদের নামে পরিবারের সদস্যদের হেনস্থা করেছে। এই অভিযোগ করলেন ককরোচ জনতা পার্টি সিজেপি অন্যতম মুখপাত্র সৌরভ দাস। তিনি আরো অভিযোগ করেছেন, এই ঘটনা বিজেপি সরকারের পরিকল্পিত ষড়যন্ত্র। এক্স হ্যান্ডেলের পোস্টে দিল্লিতে নিট আন্দোলনের অন্যতম মুখ সৌরভ লিখেছেন, 2 ঘন্টা আগে পন্ডিচেরি পুলিশ আমার বাড়িতে এসেছিল। পরিবারের সদস্যদের নানা ধরনের জিজ্ঞাসাবাদ করেছে। তিনি পুলিশের এই পদক্ষেপের কারণ নিয়ে প্রশ্ন তোলেন, জানতে চান এটি কি আইনি প্রক্রিয়ার অংশ। সৌরভের বক্তব্য, কেন এই হয়রানি পুদুচেরি পুলিশ, কে এর নির্দেশ দিয়েছে এবং কি উদ্দেশ্যে, এটাই কি আইনি প্রক্রিয়া। সিজেপি মুখপাত্র অভিযোগ করেন, পুদুচেরির বিজেপি সরকারই তার পরিবারকে ভয় দেখাচ্ছে। দাবি করেন, কেন্দ্রীয় সরকারের নির্দেশে এই পদক্ষেপ নেওয়া হচ্ছে। সমাজ মাধ্যমে তিনি লিখেছেন, পন্ডিচেরিতে বিজেপি সরকার কেন আমার পরিবারকে ভয় দেখাচ্ছে। পন্ডিচেরি সরকারের চরিত্র কিন্তু এমন নয়। কেন্দ্রীয় সরকারের নির্দেশেই এসব করা হচ্ছে। রাখাধাক্ষীন সৌরভ জানিয়েছেন, তার মুখ বন্ধ করতেই পরিবারকে হেনস্থা করা হচ্ছে। তার কথায়, ভয় দেখিয়ে আমাকে চুপ করানোর চেষ্টা সফল হবে না, এতে আমি দমে যাব না। এমন আচরণ একটি উন্নত ব্যবস্থা গড়ে তোলার ক্ষেত্রে আমাদের সংকল্পকেই আরো দৃঢ় করবে। এমন এক ব্যবস্থা যেখানে পুলিশ গুন্ডাদের মতো আচরণ করবে না, বরং আইন মেনে চলবে। এখনো পর্যন্ত পন্ডিচেরি প্রশাসন কিংবা বিজেপি এই বিষয়ে মুখ খোলেনি। তারেকের ভারত সফর নিয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি, জানালো ঢাকা। নয়াদিল্লিকে বার্তাও। আগামী 12 সেপ্টেম্বর দিল্লিতে ব্রিক্সের আউটরিচ সেশন বিমস্টেকের সভাপতি হিসাবে তারেকের যোগ দেওয়ার কথা রয়েছে। তাকে আমন্ত্রণও জানিয়েছে নয়াদিল্লি। বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রস্তাবিত ভারত সফর নিয়ে এখনো কিছু চূড়ান্ত হয়নি। বৃহস্পতিবার এই কথা জানিয়েছেন সে দেশের বিদেশ প্রতিমন্ত্রী শামা ওবায়দ ইসলাম। তিনি বলেন, 2 দেশের সরকার প্রধানেরা যখন কথা বলেন, দ্বিপাক্ষিক আলোচনা হয়, তখন অনেক সমস্যা সমাধানের সুযোগ তৈরি হয়। ভারতের উচিত হবে সেই সুযোগের সদ্ব্যবহার করা। আগামী 12 সেপ্টেম্বর দিল্লিতে ব্রিক্সের আউটরিচ সেশন বিমস্টেকের সভাপতি হিসাবে তারেকের যোগ দেওয়ার কথা রয়েছে। তাকে আমন্ত্রণও জানিয়েছে নয়াদিল্লি। কিন্তু বাংলাদেশের সংবাদ মাধ্যম প্রথম আলো এক প্রতিবেদনে দাবি করা হয়েছে, তারেকের ভারতে আসার সম্ভাবনা প্রায় নেই বললেই চলে। বিদেশ মন্ত্রকের একটি সূত্রও জানিয়েছে, তারেক ব্রিক্সে যোগ দিতে আগ্রহী নন। কারণ, বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসাবে প্রথম ভারত সফরে বহুপাক্ষিক সম্মেলনের পরিবর্তে দ্বিপাক্ষিক বৈঠককে বেছে নিতে চান তিনি। তারেক কবে ভারতে আসবেন সে বিষয়ে অবশ্য কিছু জানাননি শামা। সাংবাদিক বৈঠকে তিনি বলেন, প্রধানমন্ত্রী এখন বাংলাদেশের বিভিন্ন কাজে ব্যস্ত আছেন। ভারত সহ অন্যান্য দেশে সফর, কোনো কিছুই এখনো ফাইনাল চূড়ান্ত হয়নি। সেটা অবশ্যই 2 দেশ আলোচনা করে চূড়ান্ত করবে। দিল্লিতে ফরেন করেসপন্ডেন্টস ক্লাব অফ সাউথ এশিয়া অনুষ্ঠানে সম্প্রতি বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভার্চুয়াল বক্তৃতা দেওয়ার ঘটনা নিয়ে দ্বিপাক্ষিক কূটনীতিতে টানাপোড়েন তৈরি হয়েছে। বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে গণহত্যার অপরাধে ফাঁসির সাজাপ্রাপ্ত হাসিনার বক্তৃতা প্রসঙ্গে শামা বৃহস্পতিবার বলেন, আমরা তো আগেই বলেছি যে একজন সাজাপ্রাপ্ত আসামি যখন ভারতের মাটিতে বসে কথা বলে, সেটা বাংলাদেশের জনগণ ভালোভাবে নেবে না, নেয় না। জুলাইয়ের কথা এখনো মানুষের মনে জাগ্রত আছে, রক্তের দাগ এখনো শুকোয়নি। সুতরাং সেই জায়গা থেকে অবশ্যই আমাদের সংবেদনশীল হতে হবে। বিমানের পিছন দরজা দিয়ে নেমে কেটারিং ট্রাকে লুকিয়ে আর এক বিমানে। ইরানের হামলার ভয়ে এভাবেই তুরস্ক ছাড়েন ট্রাম্প। দ্য ওয়াশিংটন পোস্টের প্রতিবেদন অনুযায়ী, তুরস্ক থেকে অন্য একটি ছোট সেনা বিমান C-320 চেপে ব্রিটেন উদ্দেশ্যে রওনা দেন। কিন্তু কেন তিনি ওই বিমানে গেলেন? উঠলেন এয়ারফোর্স ওয়ানে, কিন্তু ব্রিটেনে পৌঁছলেন অন্য বিমানে। তার অত্যাধুনিক এবং উচ্চ নিরাপত্তা সম্পন্ন বিমান ছেড়ে কেন অন্য বিমানে ব্রিটেনে যেতে হলো মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে? জোর চর্চা শুরু হয়েছে তা নিয়েই। গত মাসে ন্যাটোর শীর্ষ সম্মেলনে যোগ দিতে তুরস্কের রাজধানী আঙ্কারায় পৌঁছন ট্রাম্প। কাতারের দেওয়া নতুন বোয়িং 747-8 এয়ারফোর্স ওয়ান বিমানে চেপে তিনি আঙ্কারায় পৌঁছেছিলেন। দ্য ওয়াশিংটন পোস্টের প্রতিবেদন অনুযায়ী, তুরস্ক থেকে অন্য একটি ছোট সেনা বিমান C-320 চেপে ব্রিটেন উদ্দেশ্যে রওনা দেন। কিন্তু কেন তিনি ওই বিমানে গেলেন? ওই প্রতিবেদন অনুযায়ী, মার্কিন গোয়েন্দারা আশঙ্কা করেছিলেন যে ইরান হামলা চালাতে পারে।
তাই নিরাপত্তার ঝুঁকি থাকার কারণেই গোপনে তুরস্ক ছাড়তে হয়েছিল ট্রাম্পকে। ওই প্রতিবেদন অনুযায়ী কাতারের দেওয়া অত্যাধুনিক এবং উচ্চ নিরাপত্তা সম্পন্ন এয়ারফোর্স ওয়ান বিমানে আঙ্কারা পৌঁছেছিলেন ট্রাম্প। তুরস্ক ছাড়ার সময় তাকে ওকার রসওয়ানেই উঠতে দেখা যায়, কিন্তু গোপনে বিমানের পিছন দরজা দিয়ে নেমে বিমানবন্দরের কেটারিং ট্রাকে ওঠেন। তারপর সেই ট্রাক তাকে অন্য একটি বিমানে পৌঁছে দেয়। ট্রাম্পের এই বিমান ববলের ঘটনা হোয়াইট হাউসের বেশিরভাগ আধিকারিকের কাছেও গোপন রাখা হয়েছিল। তাদের অনেকেই জানতেন না যে প্রেসিডেন্ট ওই বিমানে নেই। আপাতদৃষ্টিতে ট্রাম্পের এভাবে তুরস্ক ছাড়ার এই বিষয়টিকে একটি রুটিন কৌশল বলেই মনে করা হচ্ছিল। লিমুজিনে করে ট্রাম্প বিমানবন্দরে পৌঁছন, পুরনো এয়ারফোর্স ওয়ানে ওঠেন, হাত নাড়িয়ে বিদায় জানান। হোয়াইট হাউসের তরফেও জানানো হয় পুরনো এয়ারফোর্স ওয়ানেই যাবেন প্রেসিডেন্ট। ট্রাম্প নিজেও ঘোষণা করেন যে কাতারের দেওয়া নতুন বিমানের পরিবর্তে তিনি পুরনো বিমানে যাবেন। সেই মতো তিনি ওই বিমানে ওঠেন, কিন্তু তারপরই তার অবস্থান নিয়ে আর কোনো খবর প্রকাশ্যে আসেনি। এয়ারফোর্স ওয়ানে উঠেছিলেন ঠিকই, কিন্তু C-32 বিমানে করে তুরস্ক ছাড়েন। পুরনো এয়ারফোর্স বিমানে হোয়াইট হাউসের কর্তারা এবং সাংবাদিকেরাও ছিলেন, কিন্তু তারা ঘুণাক্ষরেও আঁচ করতে পারেননি যে ওই বিমান থেকে অন্য বিমানে চলে গিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। ওই প্রতিবেদন অনুযায়ী কাতার যে নতুন বিমানটি ট্রাম্পকে দিয়েছে সেটির নিরাপত্তা নিয়ে নানা প্রশ্ন উঠেছে। গত মাসেই ট্রাম্প জানিয়েছিলেন যে নতুন এই বিমানের আরও কিছু আধুনিকীকরণের কাজ বাকি রয়েছে। যদিও হোয়াইট হাউসের তরফে সেই বিমানের নিরাপত্তা নিয়ে কোনো প্রতিক্রিয়া দেওয়া হয়নি, তবে কমিউনিকেশনস ডিরেক্টর স্টিভ চেয়ং জানিয়েছেন কাতারে দেওয়া বিমানটিতে সমস্ত রকমের নিরাপত্তা রয়েছে। তিনি বলেন, সম্প্রতি প্রেসিডেন্ট জানান যে আমেরিকার অনেক শত্রু রয়েছে, তাই হামলার আশঙ্কাও রয়েছে, তাই সেই হামলা এড়াতে সমস্ত রকম নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে।